সচিবালয়ে আগুনের পেছনে নাশকতা নেই, তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন, প্রকাশ হয়েছে সিসি ক্যামেরার ফুটেজ। গণপরিষদ নির্বাচন চায় বৈষম্য বিরোধীরা, 15 জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র প্রণয়নের দাবি। জমকালো আয়োজন আর আতশবাজির মধ্য দিয়ে নতুন বছর 2025কে স্বাগত জানালো বিশ্ব। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 ইটিভি চ্যানেলে। সচিবালয়ে আগুনের পেছনে নাশকতার কোনো প্রমাণ পায়নি তদন্ত কমিটি। মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর তারা গণমাধ্যমকে জানান, বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে আগুনের উৎপত্তি, আর ভবনের ডিজাইন ও বাতাসের গতির কারণে আগুন একই সাথে ছড়িয়ে পড়ে একাধিক জায়গায়। মেহেদী হাসানের রিপোর্ট। গত বুধবার রাতে সচিবালয়ে ভয়াবহ আগুনের পর গঠন করা হয় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। প্রাথমিক প্রতিবেদন জমা দিতে যাদের সময় বেঁধে দেয়া হয়েছিল 3 দিন, 2 দিন বেশি সময় নিয়ে মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে দেয়া হলো সেই প্রতিবেদন। এরপর ব্রিফিংয়ে কমিটির সদস্যরা জানান, ভিডিও ফুটেজ ও আলামত থেকে প্রাথমিকভাবে তারা নিশ্চিত হয়েছেন আগুন লেগেছে ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ থেকে। লুজ কানেকশনের কারণে ইলেকট্রিসিটি থেকে আগুনটার উৎপত্তি হয়েছে, এটা হলো প্রাথমিক আমাদের অনুসন্ধান। এবং এতে এখন পর্যন্ত কোনো রকমের অন্য কোনো ব্যক্তির কোনো সংশ্লিষ্টতা আমরা খুঁজে পাই নাই। ভিডিওর মাধ্যমে পেয়ে যেটা দেখেছি, যেটা আমরা আগে ভিডিও পাওয়ার আগে রিপোর্ট তৈরি করেছি, যেটা পুরোপুরিভাবে মিলে গেছে। আগুনের সূত্রপাতটা সময়টা 1:32 থেকে 1:39। সোর্স একটাই, কিন্তু বাতাসের গতি, বিল্ডিংয়ের ডিজাইনের ভিন্নতার কারণে দুই দিকে প্রবাহিত হয়েছে। ল্যাবে নমুনা পরীক্ষা করে সেনাবাহিনীর বিস্ফোরক দল নিশ্চিত হয়েছে এখানে কোনো বিস্ফোরক ব্যবহার করা হয়নি। হাই এন্ডের আপনার এক্সপ্লোসিভ ডিটেক্টরস আছে, যেমন মাস স্পেক্ট্রোমিটার, তারপর আইটেমাইজার এক্সপ্লোসিভ ডিটেক্টর, এই ধরনের মেশিনগুলোতে আমরা কয়েকবার করে টেস্ট করে আসলে আমরা কোনো ধরনের এক্সপ্লোসিভ ব্যবহার করার মতো কোনো ধরনের সংশ্লিষ্টতা আমরা দেখি। আগুনের ক্ষয়ক্ষতি নিরূপণ এখনো সম্ভব হয়নি, তবে অধিকাংশ নথি অক্ষত আছে। অতএব এই মুহূর্তে আমি বলতে পারবো না ঠিক কত, এটা আশা করছি হয়তো ফাইনাল রিপোর্ট যখন সাবমিট করব তখন হয়তো ইনশাআল্লাহ বলতে পারবো। আমাদের সুপারিশ থাকবে এটা রেগুলার মেনটেন করা হোক, বিএনবিসি নিয়ম মেনে কতদিন পরে পরে করা উচিত, কিভাবে করা উচিত, আমরা সেগুলো সাজেস্ট করব। আগুনের উৎসের বিষয়ে নিশ্চিত হলেও টেস্টের জন্য কয়েকটি নমুনা বিদেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে তদন্ত কমিটি। বুয়েটের বিশেষজ্ঞ দল এবং ফায়ারের থেকে কিছু কতগুলো টেস্ট সাজেস্ট করা হয়েছে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে সচিবালয়ে আগুন লাগার ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া গেছে। দর্শক দেখুন তার কিছু অংশ। আগামী 15 দিনের মধ্যে জুলাই প্রোক্লেমেশন ঘোষণার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। মঙ্গলবার বিকেলে রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে অংশ নিয়ে এই দাবি জানান তারা। শেখ হাসিনার বিচারের দাবি জানিয়ে তারা বলেন, আগে বিচার পরে নির্বাচন। বিস্তারিত জানাচ্ছেন আসিফ শমীদ।
স্লোগানে স্লোগানে বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি সমাবেশে জড়ো হন অযুত ছাত্র জনতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ব্যানারে বিভিন্ন জেলা থেকে ছাত্র জনতার এ সমাবেশে আসা 5 আগস্টের আহত ও নিহতদের স্বজনরা ছিলেন সভামঞ্চে। সবার বক্তব্যেই ছিল শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবি। আমার ভাইদের যারা শহীদ করেছে তাদের চুল পরিমাণ ছাড়তে হবে না। আমাদের শহীদ পরিবারের একটাই দাবি, খুনি হাসিনাকে দেশে এনে তাকে ফাঁসি কার্যে ঝুলিয়ে মৃত্যুদণ্ড করা হোক। আমরা বলতে চাই, খুনি হাসিনাকে বাংলাদেশে এনে অবিলম্বে বিচার করতে হবে। সেই সকল হায়নারা আমাদের ছাত্রদের জনতার বুকের উপর গুলি চালিয়েছিল, তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না? জুলাই ঘোষণাপত্রের দাবিও ওঠে সমাবেশ থেকে। জানুয়ারির 15 তারিখের মধ্যে তাদেরকে প্রক্লামেশন ঘোষণা করতে হবে। নতুবা ছাত্র জনতা আবারও 3 তারিখের মতো এবং 31 ডিসেম্বরের মতো আবারও লাখে লাখে ছাত্র জনতা নেমে আসবে। বাংলাদেশের আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন। এই গণপরিষদ নির্বাচনে যারা জয়ী হবে তারা একই সাথে সংবিধান বিষয়ে সিদ্ধান্ত নেবে, নতুন সংবিধান প্রণয়ন করবে এবং আইনসভার সদস্য হিসেবে ভূমিকা পালন করবে। আগামীর দেশ গঠনে আমরা বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে কাজ করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জয় হোক, ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। 53 বছরের ভেঙে পড়া জাতীয় প্রতিষ্ঠান সংস্কারের দাবিও তোলেন বক্তারা। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুব স্পষ্টভাবে বলে দিতে চাই, আওয়ামী লীগের বিচারের আগে কোনো নির্বাচন হবে না। অন্তর্বর্তীকালীন সরকার এখনো যেই জায়গায় আটকে আছে, আমাদের সিন্ডিকেট গুলো ভাঙতে হবে। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আমাদের আর কোনো শত্রু নাই, আমাদের একমাত্র শত্রু এই আওয়ামী লীগ। আওয়ামী লীগকে আর পুনর্বাসন করতে দেয়া হবে না বলেও জানান তারা। আসিফ সুমিত, 21 টেলিভিশন, ঢাকা। আগামী জুন মাসের মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক সভায় একথা বলেন তিনি। এ সময় নতুন রাজনৈতিক দল গঠন করে ক্ষমতা দখলের পায়তারা চলছে বলেও অভিযোগ করেন সালাউদ্দিন আহমেদ। 2 মাস 5 দিন যদি একটা কন্ট্রাকচুয়াল সার্ভিসে থাকা টপ ব্যুরোক্রেটকে সরাতে সময় লাগে, এই সরকার কি রকম সংস্কার করবে সেটা আমরা বুঝতে পারি না। এখন বিভিন্ন কৌশলের মাধ্যমে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং উপদেষ্টারা সময় জ্ঞাপন করছেন যাতে নির্বাচন দেরিতে হয়। 2024 সাল বাংলাদেশের গণমাধ্যমের জন্য স্বাধীনতার দুয়ার খুলে দেয়। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন সাংবাদিকদের যেমন মুক্ত সাংবাদিকতার সুযোগ করে দেয়, তেমনি দখল হওয়া অনেক গণমাধ্যম আবার ফিরে আসে। 2015 সালের 5 জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারের কারণে 6 জানুয়ারি গভীর রাতে কর্মস্থল থেকে 21 টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালামকে আটক করা হয়। মিথ্যা মামলা সাজিয়ে বন্দী করে রাখা হয় তাকে। আব্দুল সালাম সাহেব একজন এমন একজন মানুষ যে কিনা সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ। সে কিন্তু এসব কখনোই মানেনি যে না আমি মিথ্যা প্রকাশ করব বা কিছু। নো, হি ওয়াজ অলওয়েজ কম্পিটেন্ট উইথ যে না আমার সত্য প্রকাশ করতে হবে, হোয়াট এভার দ্য থিং ইজ। সেটা সরকারের এগেনস্টে হোক বা বিরোধী সরকারের এগেনস্টেই হোক না কেন, আমরা সত্য প্রকাশ করব। যার কারণে কিন্তু এই ইনসিডেন্টগুলো হলো। এরপর দীর্ঘ 2.5 বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে অমানবিক অত্যাচারের মধ্যে কাটাতে হয় 21-এর কর্ণধারকে। এরই মধ্যে শুরু হয় প্রতিষ্ঠানটি দখলের ষড়যন্ত্র। 25 নভেম্বর গণমাধ্যমের ইতিহাসে একটি কালো অধ্যায়। এই দিন আওয়ামী লীগ সরকারের অলিগার্ক এস আলম গ্রুপ দখল করে দেশের শীর্ষ এই গণমাধ্যমকে। ওই সরকারটি যে গালভরা কথা বলতো যে আমরা অনেক লাইসেন্স দিয়েছি, মুক্ত গণমাধ্যম, তার সম্পূর্ণ বিপরীত কাজটি ছিল ইটিভি দখল করা। এবং তাতে অন্যদের যে বার্তাটি দেওয়া হলো যে আপনি যদি আমার সাথে না থাকেন, আমার কথা না শোনেন বা আমার কথা মতো না চলেন, তাহলে আপনাদেরও একই পরিণতি হতে হবে।
জনপ্রিয়তায় শীর্ষে থাকা এই টেলিভিশনকে 9 বছরে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর 21 টেলিভিশনও দখলমুক্ত হয়। জনদাবির মুখে আবারও হাল ধরেন 21-এর চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। আমাকে অ্যারেস্ট করার কারণ তারা জানে যে আমি মাথা নত করার মতো লোক না, এবং আমি এই যে 21 টেলিভিশন নিয়ে এর আগেও অনেক সংগ্রাম করেছি। যখন একবার 2002 সালে বন্ধ হয়ে গেছিল, দীর্ঘ 5 বছর এই সংগ্রামের একটা ইতিহাস আছে। সুতরাং তারা জানতো যে আমাকে অ্যারেস্ট করে জেলে না ভরলে তারা এটা দখল করতে পারবে না। শুধু 21 টেলিভিশনই নয়, ফ্যাসিবাদের রোশানলে পড়া দৈনিক দিনকাল ও দৈনিক আমার দেশ পত্রিকাও ফিরে এসেছে। শুরু হয়েছে তাদের প্রকাশনা, আর বন্ধ হয়ে যাওয়া অন্তত 3টি বেসরকারি টেলিভিশন চ্যানেলও নতুন করে প্রচারের অপেক্ষায় আছে। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। জমকালো আয়োজন আর আতশবাজির মধ্য দিয়ে এরই মধ্যে নতুন বছর 2025কে স্বাগত জানিয়েছে বিশ্বের বেশ কয়েকটি দেশ। সবার আগে নতুন বছরকে স্বাগত জানালো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ কিরিবাতি। প্রায় একই সময় নববর্ষ উদযাপনকারী দেশ নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়া। আতশবাজির ঝলকানিতে মাতোয়ারা অকল্যান্ড আর সিডনির হারবার ব্রিজ। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। স্বাগত 2025। ঘড়ির কাঁটাগুনে অপেক্ষার পালা শেষে বিশ্ব পা রাখল নতুন বছরে। বিশ্বের প্রথম দেশ হিসেবে 2025 সালকে স্বাগত জানিয়েছে কিরিবাতি। জমকালো আয়োজনে 2025 সালকে স্বাগত জানিয়েছে নিউজিল্যান্ড। দেশটির অকল্যান্ড হারবার ব্রিজ এবং স্কাই টাওয়ারে অত্যাশ্চর্য লাইট শো ও আতশবাজি প্রদর্শনীর মধ্য দিয়ে হ্যাপি নিউ ইয়ার বরণ করা হয়। পাশাপাশি দেশ হয় প্রায় কাছাকাছি সময়ে অস্ট্রেলিয়ায় খ্রিস্টীয় নতুন বছরকে স্বাগত জানানো হয়। মধ্যরাতে সিডনির হারবার ব্রিজ ও অপেরা হাউস থেকে একের পর এক আতশবাজির ঝলকানি দেখা যায়। এ সময় রঙিন আলোর ঝলকানিতে ভরে যায় পুরো শহর। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। স্বাধীনতার ফসল ভারতের কাছে তুলে দিয়েছে আওয়ামী লীগ, বললেন জামায়াতের আমির। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। স্বাধীনতার ফসল বাংলাদেশের মানুষের ঘরে ওঠেনি, বরং আওয়ামী লীগ সেই ফসল ভারতের হাতে তুলে দিয়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। আওয়ামী শাসনামলের সব হত্যার বিচার দাবি করেন তিনি। সোহরাওয়ার্দী উদ্যানের ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে এসব কথা বলেন জামায়াতের আমির। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। প্রায় 14 বছর পর ইসলামী ছাত্র শিবিরের এই সদস্য সম্মেলন। সোহরাওয়ার্দী উদ্যানে দেশ বিদেশের প্রতিনিধিদের মিলন মেলায় উঠে আসে গেল 15 বছরের স্বৈর শাসন ও আগামীর বাংলাদেশ ভাবনা। সাবহিউম্যান করে দেওয়া, উন্মানুষ করে দেওয়া, তার মৌলিক মানবাধিকারকে নাই করে দেওয়ার যে সংস্কৃতি আওয়ামী লীগ তৈরি করেছিল, সেই সংস্কৃতিকে চলতে দেওয়া যায় না। পতিত শেখ হাসিনার প্রেসক্রিপশনের ব্যর্থতায় তাকে দেশ ছাড়তে হয়েছে বলে উল্লেখ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এই দীর্ঘ ফ্যাসিবাদের কালো যুগে মিথ্যাচার, অপপ্রচার, রক্তকাটার অপবাদ, চাঁদাবাজির অপবাদ, সন্ত্রাসের অপবাদ দিয়ে তোমরা শিবিরকে থামিয়ে দিতে চেয়েছো। আজকে সোহরাওয়ার্দী উদ্যানে প্রমাণ করেছে তোমাদের কোনো বাধা শিবিরকে আটকে রাখতে পারে নাই। আমার সামনে উপস্থিত থাকা আমার সহযোদ্ধাদের বিপ্লবী সালাম। বর্তমান প্রজন্ম ততটুকু বিবেকবোধ সম্পন্ন বলেই এই ফ্যাসিস্ট খুনিকে এই দেশ থেকে বিতাড়িত করেছে, এবং তার দেয়া প্রেসক্রিপশন আগামীর প্রজন্ম হজম করে না বলেই তাকে এই দেশ ছাড়া করা হয়েছে। আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানও স্বস্তি প্রকাশ করেন একপেশে শাসনের অবসানে। 2009 সালের 10 জানুয়ারি ক্ষমতায় আসার পর থেকে ধারাবাহিকভাবে যতগুলা হত্যাকাণ্ড সংগঠিত করেছেন তার সবগুলার বিচার এই বাংলার মানুষ চায়। যারা ক্ষমতায় বসে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেয়, দায়িত্বশীলতার পরিচয় দিতে পারে না, নিজের দেশের মানুষকে হত্যা করে গদি রক্ষার জন্য, তারা কখনো রাজনৈতিক দল হতে পারে না।
তারা একটি সন্ত্রাসী দল। ৭১-এর স্বাধীনতার ফসল ভারতের হাতে তুলে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন জামায়াতের আমির। ৭১-এ একটা স্বাধীনতা এসেছিল, এই জাতি এনেছিল, কিন্তু স্বাধীনতার মর্মমাবি ডুকরে ডুকরে কেঁদেছে। স্বাধীনতার ফসল বাংলাদেশের জনগণের পকেটে এবং ঘরে উঠেনি। একটা গোষ্ঠী এটাকে হাইজ্যাক করেছিল, আর একটা দেশের হাতে এটা তুলে দিয়েছিল। শিক্ষা প্রতিষ্ঠানগুলো নতুন করে গড়ে তুলতে আর একটা যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয় সম্মেলনে। আরেকটি যুদ্ধ করার জন্য তোমাদেরকে তৈরি হতে হবে। সেই যুদ্ধটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানকে সবার আগে মেরামত করা। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা। আবারও আমন্ত্রণ ২১এর সংবাদে। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের অংশ মিনি ল্যাব উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন খাদ্য উপদেষ্টা জনাব আলী ইমাম মজুমদার। নিরাপদ খাদ্য নিশ্চিতের জন্য বিভিন্ন ধরনের অবকাঠামো গড়ে তোলা হচ্ছে, তারই একটা অংশ হচ্ছে এই ল্যাবরেটরি, যার মাধ্যমে নিরাপদ খাদ্যের কার্যক্রম আরও সম্প্রসারিত করা যাবে। নিরাপদ খাদ্য জনগণের কাছে পৌঁছে দেয়া খাদ্যের জন্য স্বাস্থ্যগত সমস্যা না হয় লক্ষ্য বলেন উপদেষ্টা। এর আগে তিনি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মোবাইল ল্যাবরেটরি পরিদর্শন করেন। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বিভাগে ৮টি মোবাইল ল্যাব রয়েছে। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়া। শেষ করছি ২১এর সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। সচিবালয়ে আগুনের পেছনে নাশকতা নেই, তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন প্রকাশ হয়েছে সিসি ক্যামেরার ফুটেজ। গণপরিষদ নির্বাচন চায় বৈষম্য বিরোধীরা, ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র প্রণয়নের দাবি। জমকালো আয়োজন আর আতশবাজির মধ্য দিয়ে নতুন বছর ২০২৫কে স্বাগত জানালো বিশ্ব। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 টিভি চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।